আদর্শ না পাল্টালে জামায়াতের রাজনীতিতে পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জামায়াত বিএনপিকে একে অপরের দোসর বলে মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস পরাজয়ের পর উপজেলা নির্বাচনে আসার আলো দেখছে না বিএনপি, এজন্য তারা এই নির্বাচনে আসছে না। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে এর বিষয়বস্তু সাংবাদিকদের তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে শিগগিরই কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় জামাতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নীতিগতভাবে আওয়ামী লীগ সবসময় জামাতের রাজনীতি নিষিদ্ধের পক্ষে, তবে সেক্ষেত্রে তারা আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। নতুন বোতলে পুরাতন পানি আসছে, এমন যদি হয় নাম পরিবর্তন হবে কিন্তু আদর্শ আদর্শ অটুট থাকছে, সে অবস্থা পরিবর্তন কি? আপনি আপনার নাম পরিবর্তন করলেন, আপনার নিজে আদর্শ পাল্টালো না, তাহলে পরিবর্তন কি হলো? এটাকে তো পরিবর্তন বলা চলে না। এ সময় উপজেলা নির্বাচনে বিএনপি সহ অন্যান্য বড় দলগুলোর অংশগ্রহণ না থাকায় প্রধান নির্বাচন কমিশনারের হতাশা প্রসঙ্গে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় আওয়ামী লীগ হতাশ নয়। জাতীয় নির্বাচনে যে তিক্ত অভিজ্ঞতা তাদের পেছনে, জাতীয় নির্বাচনে তারা যে ভূমিধস পরাজয়ের মুখে পড়েছে, এই শোচনীয় ব্যর্থতার পর এখন উপজেলা নির্বাচনে জেতার এখানে আসার কোনো আলো তারা দেখছে না, তারা নির্ঘাত হেরে যাবে, এই ভয়েই তারা উপজেলা নির্বাচনে আসছে না। আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদটি উন্মুক্ত রাখা হলেও আওয়ামী লীগের স্থানীয় কমিটি উভয় ক্ষেত্রে একজন করে প্রার্থী বেছে নিতে পারবে বলেও জানান। উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন এবং 2 সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ওয়ার্ডগুলোর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো কোনো সুযোগ যাতে সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ ব্যাংক আরও কয়েকটি নতুন ব্যাংকের অনুমোদন দিতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। সকালে সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। এ সময় অর্থমন্ত্রী বলেন, নিয়ম মাফিক চালালে ব্যাংকের সংখ্যা কোনো সমস্যা নয়। এর আগে গতরাতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় নতুন 3টি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের অভিযোগপত্র আদালতে দাখিল করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন করে একথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি জানান, সঠিক তদন্ত ও মূল আসামিদের আইনের আওতায় আনতেই চার্জশিট দিতে 4 বছর সময় লেগেছে। 2015 সালের 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রফিদা বন্যা আহমেদ। সাংবাদিক সম্মেলনে মনিরুল ইসলাম জানান, চাকরিচ্যুত সেনা সদস্য মেজর জিয়ার নেতৃত্বে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই ঘটনাটির মূল মাস্টারমাইন্ড সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত পলাতক মেজর জিয়া, যার নেতৃত্বে মোট 11 জন এই ঘটনাটি। জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে দুপুরে আদেশ দেন। আদালত আদেশে বলেছেন, এমপিদের শপথ সংবিধান সম্মত, কারণ 10ম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে একাদশ সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও তারা কার্যভার গ্রহণ করেনি। সাংবিধানিক কোন সংকট যাতে সৃষ্টি না হয় সেজন্য এটি করা হয়েছে। আদালত আদেশে আরও বলেন, সরকারের ধারাবাহিকতা গণতন্ত্রের জন্য সুফল বয়ে আনে। অ্যাটর্নি জেনারেল পরে সাংবাদিকদের বলেছেন, এই আদেশের ফলে একটি মহলের ষড়যন্ত্র নস্যাৎ হল। অন্যদিকে এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। গত 14 জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মোহাম্মদ তাহিরুল ইসলাম তাওহিদের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রিটটি দায়ের করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে কাল থেকে শুরু হচ্ছে
মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম, যা চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ছাত্রদল নেতারা জানিয়েছেন, ডাকসু নির্বাচন পেছানোর দাবিতে তারা অনড় রয়েছেন। তাই আগামীকাল থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হলেও তা সংগ্রহ করবেন না তারা। এদিকে ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র, আবাসিক হলের বাইরে করা ও ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান সহ 6 দফা দাবিতে আজ উপাচার্যের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছে প্রগতিশীল ছাত্রজোট। দুপুরে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বাম ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্য তাদের 6 দফা দাবির মধ্যে রয়েছে ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হল থেকে সরিয়ে প্রশাসনিক ভবনে নিয়ে আসা। দাবি মেনে নেওয়া না হলে দুই জোটের পক্ষ থেকে কঠোর আন্দোলনের ঘোষণা আসবে বলে জানিয়েছেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির। আমরা আবারও বলছি, এই ঘেরাও কর্মসূচিতে আমাদের 6 দফা পুনর্বিবেচনা করুন, তা মেনে নিন। আর যদি তা মানা না হয়, আজকে ঘেরাও দিয়ে শুরু হয়েছে কর্মসূচি। আগামী দিনে প্রগতিশীল ছাত্রজোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য সহ এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, গণতন্ত্র মানার সকল শিক্ষককে সাথে নিয়ে আমরা আরো দৃঢ় প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। এদিকে গত কয়েকদিনের মতো আজও মধুর ক্যান্টিনে আসেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় এবং বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচিকে সমর্থন করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, স্থায়ী সহাবস্থান নিশ্চিত করতে খুব শীঘ্রই আন্দোলনে যাবেন তারা। আমরা কালকেই মনোনয়ন নিব না, আমরা যে দাবি নির্বাচন পিছানোর জন্য, সেই দাবির পক্ষে আমাদের অবস্থান রয়েছে। আমরা প্রত্যাশা করি যেমনি সহাবস্থানের ক্ষেত্রে প্রশাসন সহযোগিতা করেছে, নির্বাচন পিছিয়ে দিয়ে একটি টেকসই সহাবস্থানের যে যাত্রা, সেই যাত্রাকে একটি টেকসই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসন আমাদেরকে সেই সহযোগিতা করবে। ছাত্র সংগঠনগুলো এমন দাবি করলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনড় আগের সিদ্ধান্তেই। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ সাংবাদিকদের বলেন, দাবি দেওয়ার বিষয়ে, অর্থাৎ নির্বাচন হলে হবে না, একাডেমিক ভবনে হবে, এই কথা যদি আমরা বলি আমরা শিক্ষকরা নির্বাচন পরিচালনা করব, তাহলে এই ধরনের কথা শুনলেই আমার কাছে মনে হয় আমাদের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হবে। এটা আমরা কখনো গ্রহণ করব না। এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে সর্বপ্রথম ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ খসড়া প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাসদপন্থী নুরুল আম্বিয়া সমর্থক ছাত্রলীগ বিসিএল। মোহাম্মদ মাহফুজুর রহমানকে ভিপি ও শাহরিয়ার আলম বিজয়কে জিএস পদে রেখে দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এ তালিকা প্রকাশ করেন সংগঠনটির নেতারা। বাম দলগুলো যখন ভিসি কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করছিল, সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারকে আধুনিক বহুতল কমপ্লেক্সের রূপ দেওয়ার দাবিতে গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে। এদিকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো প্রার্থীদের নিয়ে স্বতন্ত্র জোট নামে আরেকটি জোট গঠিত হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ার অদূরে টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে। আজই দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হওয়ার কথা থাকলেও গতকাল বিরূপ আবহাওয়ার কারণে মাওলানা সাদপন্থীদের অনুরোধে ইজতেমার মেয়াদ একদিন বাড়িয়েছে সরকার। আজ সকাল থেকে ইমান আমলের বয়ান শোনা ও ইবাদত বন্দেগীতে মশগুল আছেন ইজতেমা ময়দানের সমবেত দেশ বিদেশের লাখো মুসল্লি। আগামীকাল সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ পাড় থেকে আমাদের গাজীপুর জেলার প্রতিনিধি ইকবাল আহমেদ সরকারের প্রতিবেদন। দুই ভাগে বিভক্ত হয়ে পড়া তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমায় আগত লাখো মুসল্লি তাদের নির্ধারিত খিত্তায় খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত বন্দেগী, জিকির, আজকারের মাধ্যমে সময় পার করছেন। আর তারা নতুন করে যারা চিল্লায় নাম লেখাবেন তারাও তালিকাভুক্ত হচ্ছেন। আগামীকাল সকালে অনুষ্ঠিত হবে তাদের আখেরি মোনাজাত। তবে তারা এই দ্বিধা বিভক্ত ইজতেমাকেও অনেকে মেনে নিতে পারছেন না। তারা মনে করছেন যাতে ইসলামেরই ক্ষতি হচ্ছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হবে, আমরা হয়তো দিনের পথে সঠিকভাবে চলতে পারবো। এর জন্য আলেম ওলামা যারা আছে তারা কিছু বলবে, যে বয়ানে আমাদের হেদায়েতের পথে আমরা চলতে পারবো। এই জন্য লাখো মুসল্লিকে ঘিরে ইজতেমার নিরাপত্তা বলয় আরো কঠোর করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা বলছেন যে আগের মতো সকল প্রকার বিষয় তো রয়েছেই, এতেও আরো সতর্ক অবস্থানে রয়েছে আখেরি মোনাজাতকে ঘিরে। মোনাজাতের জন্য যে নিরাপত্তামূলক ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থা, সেটি আগের যে মোনাজাত হয়েছে সেটির মতনই নেওয়া হয়েছে। ইজতেমার আয়োজন এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আজও ইজতেমা মাঠে ছুটে এসেছেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলছেন, আগামীতে যাতে আমরা ঐক্যবদ্ধ ভাবে পরস্পরের ভেদাভেদ ভুলে যে অতি পূর্বের মতো যে অত্যন্ত আন্তরিকতার সাথে একসাথে ইজতেমাটা করতাম, আমরা কামনা করি ইজতেমাটাকে সুন্দরভাবে আবারও পূর্বের নয় ঐক্যবদ্ধ করার তৌফিক দান করো। তাবলিগের শীর্ষস্থানীয় মুরব্বীরা প্রেস ব্রিফিং করেছেন। তারা জানিয়েছেন আগামীকাল মোনাজাত করবেন দিল্লি নিজামুদ্দিনের হযরত মাওলানা
শামীম মাওলানা সাদ অনুসারীদের দাবি এবং সরকারের প্রতি আবেদন জানিয়েছেন যাতে তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ আগামী বছর থেকে আজীবন ইজতেমায় বয়ান করতে পারেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করতে পারেন। হযরত মাওলানা সাদ সাহেবকে যারা আমির মানেন তারা তো সকলেই এই কথা কামনা করেন যে বাংলাদেশের বিশ্ব ইজতেমাতে উনি যেন প্রতি বছর আগের মতো সুন্দরভাবে অংশ নিতে পারে, কারণ তার দ্বারা ওনার সঙ্গে সারা বিশ্বেরও সম্পৃক্ততা আছে, বিশ্ব ইজতেমার রূপ ধারণ করে। এবারে প্রথম 2 দিনে মাওলানা জুবায়েরপন্থীদের ইজতেমা শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে, আর 3 দিনের ইজতেমা চলছে সাদ অনুসারীদের।